আমরা টোটাল একটা ওয়েবসাইট অডিট করব। ওয়েবসাইটের মধ্যে কি সমস্যা আছে সেগুলো আমরা দেখব। এইটা আমার কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট শিট। এইটাই মনে করেন আপনাকে অন্য একটা ওয়েবসাইটের জন্য দেখাবো যে ওই ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে অডিটটা করবেন। ওয়েবসাইট অডিট কেন করবেন? কারণ হলো ওয়েবসাইট অডিট যখন করবেন তখন ওই ওয়েবসাইটের মধ্যে কি প্রবলেম আছে সেটা আপনি ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পরে ওই সমস্যাগুলো সমাধান করবেন। যদি সমাধান করতে পারেন তখন কিন্তু ওইটা আপনার ওয়েবসাইটের স্পিড বলেন সব কিছু যখন ভালো হবে তখন কিন্তু র্যাঙ্ক করা সম্ভব। মনে করেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, এই ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কোনো ট্রাফিক পাচ্ছে না। তাহলে আপনাকে আগে দেখতে হবে ওই ওয়েবসাইটে কেন ট্রাফিক পাচ্ছে না, তার কন্টেন্ট ঠিক আছে কি না, তার টেকনিক্যালগুলো ঠিক আছে কি না। এই যে প্রসেস এইটাকে বলা হয় ওয়েবসাইট অডিট। এবং এর পাশাপাশি আর একটা জিনিস ছিল যেটাকে আপনার বলা হয় কম্পিটিটর অ্যানালাইসিস। যেই কিওয়ার্ডস দিয়ে আপনার ক্লায়েন্টের পাশে অন্য কেউ র্যাঙ্ক করে আছে, ও কিভাবে র্যাঙ্ক করে আছে, যদি আপনি এইটা দেখতে চান তাহলে এইটাকে বলা হয় আপনার কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আপনার ক্লায়েন্টও কাজ করতেছে আর একজনও কাজ করতেছে, তারা ট্রাফিক পাচ্ছে, আপনার ক্লায়েন্ট ট্রাফিক পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার ওয়েবসাইটের কি সমস্যা আছে, এই ওয়েবসাইটের সমস্যাগুলো খুঁজে বের করা যে প্রসেস, এইটাকে বলা হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট। এইটা দিয়ে করবেন। এটা একটা হোম পেজ, আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখাচ্ছি, প্রতিটা জিনিস আপনি কিন্তু ওইভাবে চেক করে নেবেন। একটা ওয়েবসাইটে যে আমরা কোনো পেজ বা ইউআরএল র্যাঙ্ক করব, তিনটা স্টেপে আমরা কাজ করেছিলাম। একটা হলো অন পেজ, একটা অফ পেজ এবং টেকনিক্যাল। আমরা যে অডিটটা করব সেটা আসবে টোটাল অন পেজ এবং টেকনিক্যাল। আর অফ পেজ যেটা সেটা হবে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস। অন পেজের মধ্যে এবং আমাদের টেকনিক্যালের মধ্যে যত কিছু আছে সব কিছু আমরা দেখব, সব কিছু আমরা চেক করব। চেক করে আমাদের যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো আমরা এখানে সাবমিট করব। স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আমরা সাবমিট করব। আপনারা এই শিটটাই সুন্দর করে আবার তৈরি করে নেবেন। এটা দেখে দেখে শিটটা তৈরি করে নেবেন এবং পাশাপাশি প্রয়োজনে আরও আপনারা কয়েকটা হয়তো ভিডিও দেখতে পারেন, দেখে আপনি কিন্তু আরও সুন্দর করে একটা শিট বানাতে পারেন। তবে আপনারা কেউ একই ধরনের শিট বানাবেন না, আপনারা বিভিন্ন শিট বিভিন্নজন বানাবেন। এখন মনে করেন আমার একটা ক্লায়েন্ট আছে, আমার হতে পারে এরকম অ্যালিজা নোটস। এটা আমার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এইটা। এই ওয়েবসাইট আমি একটু অডিট করে দেখব যে এই ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসতেছে না কেন, কি সমস্যা হতে পারে। এই ওয়েবসাইটটাই মনে করেন আমি অডিট করব। এই অডিট করার জন্য আমি যদি হোম পেজটাকে অডিট করি, আপনি কিন্তু টোটাল ওয়েবসাইটটাকে অডিট করবেন এবং আলাদা আলাদাভাবে যদি কোনো পেজ দেয় সেই পেজগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তাহলে যেহেতু আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা অডিট করব, তাহলে আপনি এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনার যে অডিট শিট আছে এই অডিট শিটে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন, এই পাশে কিন্তু সুন্দর করে কিছু ইনফরমেশন লিখতে পারেন যে ক্লায়েন্ট ইনফরমেশন, কিসের জন্য আপনি কাজ করতেছেন, এগুলো কিন্তু এখানে সুন্দর করে আপনি লিখতে পারেন। এরপরে সর্বপ্রথম আপনাকে যে জিনিসগুলো দেখতে হবে, এটা সর্বপ্রথম দেখতে হবে এইরকম না, আপনি কিন্তু আপনার মতন করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। প্রথমে মনে করেন যে কন্টেন্ট অডিটটা দেখতে পারেন, কন্টেন্ট অডিট যেটা আমরা এসইও কোয়াক দিয়ে চেক করেছিলাম। এরপরে আপনার টেকনিক্যাল পার্টগুলো দেখতে পারেন। এইখানে যেটা আছে সর্বপ্রথম দেখেন, এখানে বলা হয়েছে ক্রায়াবিলিটি ইস্যুস, মানে আপনার একটা ওয়েবসাইট যে তৈরি করেছেন এই ওয়েবসাইট ইন্ডেক্সিং হচ্ছে কিনা, গুগল ক্রল করতেছে কিনা, এই জিনিসগুলো আপনাকে কিন্তু দেখতে হবে। এইটা দেখার জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই যে এই নামটা প্রথমে দুই প্যারা যে নাম আছে এটা ফিক্সড, এইটা আপনার পছন্দ অনুসারে চেঞ্জ করবেন। এইগুলো আপনারা চেঞ্জ করে দিবেন, আপনার যখন যে প্রবলেম হবে তখন কিন্তু ওইটা দিবেন। প্রথম যেমন এইখানে আসছে robots.txt, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের robots.txt চেক করতে চাই তাহলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দেন robots.txt
লিখে আপনি সার্চ দিবেন। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের robots.txt ফাইল করা থাকে এইখানে কিন্তু দেখা দিবেন আপনার এই ক্লায়েন্টের আমার অ্যালিজা নোট ওয়েবসাইটের robots.txt ফাইলটা সেটআপ করা আছে। তাহলে এইখানে আমি দিতে পারি robots.txt ফাইল, যেখানে এইখানে আমি দিতে পারি যে গুড, এটা তৈরি করা আছে। এইটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, ডাজ নট এক্সিস্ট, এটা আমার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে robot.txt ফাইল তৈরি করা আছে। এবং এইখানে দেখেন দিয়েছে এ robots.txt ফাইল সার্চ ইঞ্জিন ক্রস দিস ক্যান উইকেন ইউর এসইও। এটা আমি আপনাদের এই জন্য লিখে দিলাম, জাস্ট এইগুলো কিন্তু লাগতেছে না, আমি এটা একটু আলাদা কালার করে দিলাম যেন আপনাদের সুবিধা হয়, আপনারা আপনার মতন করে এইগুলো জিনিস চেঞ্জ করে নেবেন। যে এইটা আমার চেঞ্জ করতে হচ্ছে না, এটা ফাঁকা রাখতে হচ্ছে, দ্যাট মিনস robots.txt আমার ফিক্সড আছে, তাহলে এটা আমার ফাঁকা রাখতে হচ্ছে, এটা আমার ফাঁকা রাখতে হচ্ছে। এরপরে আসছে দেখেন XML সাইট ম্যাপ। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে XML সাইট ম্যাপটা আছে কিনা, এই XML সাইট ম্যাপ চেক করার জন্য XML সাইট ম্যাপ চেকার এটা লিখলেন, লিখে এখানে যেটা আসছে জাস্ট আপনি এটা নিউ ট্যাবে ওপেন করেন অথবা এইটা একটু ওপেন করেন। ওপেন করার পরে দেখেন এখানে একটা এই পেজে এই যে এখানে দেখেন XML সাইট ম্যাপ, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এতটুকু আপনি এন্টার দিবেন, তখন এখান থেকে দেখা দিবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের XML সাইট ম্যাপটা করা আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু সে দেখায় দিবে। যদি দেখেন XML সাইট ম্যাপটা সেটআপ আছে, তখন আপনি এইটাতে জাস্ট আপনি গুড দিয়ে দিবেন যে এটা কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আর যদি সেট আপ করা না থাকে তখন কিন্তু আপনার এইটা থাকবে, সেট আপ করা না থাকলে এটা কিন্তু থাকবে, যদি সেট আপ করা হয়ে যায় তাহলে এটা থাকবে না। এরপরে দেখেন এখানে বলা হয়েছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল আমরা এটা নিয়ে আসছি অ্যালিজা নোট। এই ইউআরএলটা দেখেন পারফেক্ট ইউআরএল। যদি ইউআরএলটা অনেক বড় হতো তখন কিন্তু পারফেক্ট হতো না, তখন আমরা এখানে হয়তো বা এরকম দিতাম নিড টু ইমপ্রুভ, বাট এটা পারফেক্ট, এই জন্য আমার কিছু এখানে প্রয়োজন নেই। এরপরে দেখেন আসছে ইন্ডেক্সিং স্ট্যাটাস। আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন এই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা এইটা আপনি একটু দেখে নেবেন। ইন্ডেক্স আছে কিনা এইটা দেখার জন্য আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল এর আগে যদি আপনি সাইট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে ইন্টার দেন, তাহলে কিন্তু আপনার যদি রেজাল্টগুলো চলে আসে তাহলে এটা ইন্ডেক্স করা আছে, তার মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু ইন্ডেক্স করা আছে এইখানে। তাহলে আমরা দিতে পারি ইন্ডেক্সিং স্ট্যাটাস পারফেক্ট। এরপরে দেখেন কন্টেন্ট লেন্থ। কন্টেন্ট লেন্থ বলতে আপনি যে ওয়েবসাইটের যে পেজটা আপনি অডিট করতেছেন এই টোটাল কন্টেন্টটা আপনি দেখবেন যে কন্টেন্টের কি অবস্থা। যদি আপনার কাছে মনে হয় কন্টেন্টটা ভালো আছে তাহলে পারফেক্ট, আর যদি মনে হয় যে নেই, আপনি জানেন যখন আপনারা অ্যাডসেন্সের জন্য একটা কন্টেন্ট নেবেন কন্টেন্টটা অনেক বড় হবে, অ্যাফিলিয়েটের জন্য আসলে মোটামুটি 700 থেকে 1000, ই কমার্স আসলে 300 থেকে 500, যদি এইরকম থাকে তখন কিন্তু আপনি এই কন্টেন্টটাকে আপনি বলতে পারবেন যে পারফেক্ট বা গুড, লেন্থটা ভালো আছে। এরপরে দেখেন এখানে বলা হয়েছে কারেন্ট টাইটেল। আপনি যেই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট অডিট করতেছেন ওই ওয়েবসাইটের টাইটেলটা কি এটা আপনি চেক করবেন। চেক করার দুইটা প্রসেস আছে। এক নাম্বার প্রসেস হলো আপনি এইখানে দেখেন কার্সরটা রাখেন, জাস্ট এই যে আপনি ইউআরএল এর উপরে কার্সরটা রাখেন, দেখেন এইখানে কিন্তু টাইটেলটা চলে আসছে অ্যালিজাস নোট হোম রেমেডিস মেক মানি ফ্রম হোম, এটা কিন্তু তার টাইটেলটা চলে আসছে, তার মানে টাইটেলটা দেওয়া আছে। আমরা কিন্তু এইটা আরেকটা ভাবে চেক করতে পারি যেটার নাম ছিল আপনার এসইও কোয়াক। আপনি এসইও কোয়াকটাকে পিন করে নেবেন, পিন করে নেওয়ার পরে আপনি ডায়াগনোসিসে আসবেন। ডায়াগনোসিসে আসার পরে আপনি দেখবেন যে এর টাইটেলটা কি। আপনি যদি দেখেন ইউআরএলটা পারফেক্ট আছে, আপনার টাইটেলটা দেখেন আমরা যেটা বললাম অ্যালিজাস নোট হোম রিমুভালস মেক মানে ফ্রম হোম, এটা হলো টাইটেলটা ফিক্সড আছে, তার মানে এই টাইটেলটা আপনি কপি করে এইখানে কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে আপনি টাইটেলটা দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন টাইটেলটা পারফেক্ট, ওখানে কিন্তু পারফেক্ট দেখিয়েছে, তার মানে এইখানে আপনি সুন্দর করে এটা দিতে পারেন যে এই টাইটেলটা পারফেক্ট, টাইটেলে কোনো সমস্যা নেই। এরপরে দেখেন বলা হয়েছে কারেন্ট মেটা ডিসক্রিপশন। আপনি যখন
এইখানে আসবেন, আপনি এইখানে দেখেন চলে আসবেন। আমরা যখন এসইও কোয়াকের মধ্যে ছিলাম, এসইও কোয়াকের মধ্যে যখন ছিলাম তখন কিন্তু এখানে দেখেন মেটা ডিসক্রিপশন দেখাচ্ছে। আপনার এখানে বলা হচ্ছে এই যে মেটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আছে 144টা ক্যারেক্টার্স, বাট যদি ভালোভাবে মেটা ডিসক্রিপশনটা আপনি ফোকাসিং করতে চান তখন আপনার লাগবে 160 থেকে 300 ক্যারেক্টার্স। তাহলে এইটা কিন্তু পারফেক্ট নাই। ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি কিন্তু এই মেটা ডিসক্রিপশনটা কপি করে নিতে পারেন। ক্লায়েন্টকে বোঝানোর জন্য মেটা ডিসক্রিপশনটা কপি করে আপনি এইখানে দিয়ে দিতে পারেন। দিয়ে তাকে বললেন আপনার যে মেটা ডিসক্রিপশন আছে সেই মেটা ডিসক্রিপশনটা হতে হবে 160-এর, বাট আপনার এই মেটা ডিসক্রিপশনটা আছে মাত্র 144। এইটাকে আপনার ইমপ্রুভ করতে হবে। এরপরে আসছে হেডিং স্ট্যাটাস। হেডিং হলো আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটের H1 কি আছে। H1 হলো হেডিং, যেটা আপনার কন্টেন্টে শুধুমাত্র একটা থাকবে, এবং এটার পাশাপাশি H2 H3 এগুলো কি পরিমাণ আছে সেটা আমরা চেক করব। চেক করার জন্য যখন আপনি এসইও কোয়াকে আসবেন, একটু নিচে যদি আসেন দেখেন এখানে বলা হচ্ছে হেডিং H1 আছে 0, যেটা আমরা আগে জানতাম। প্রতিটা কন্টেন্টের মধ্যে H1 থাকবে একটা, কিন্তু এখানে H1 আছে 0, তার মানে H1টা আমার বসিয়ে দিতে হবে। H2 আছে, H3 আছে, সব কিছু কিন্তু সে বলে দিচ্ছে। আপনারা এই জিনিসটা কপি করবেন, কপি করে আপনার এই ওয়েবসাইট অডিট শিটে আসবেন। শিটে এসে জাস্ট এই জিনিসটা এখানে বসিয়ে দিবেন, দিয়ে বলবেন নিড টু ইমপ্রুভ, এটা আমার ইমপ্রুভ করতে হবে। আর পাশাপাশি তাহলে এখানে আপনি কমেন্টসে বলে দিতে পারেন H1টা মাস্ট লাগবে, কারণ টাইটেলটা H1-এ হবে, টাইটেল বা হেডিং। এরপরে দেখেন আসছে ইমেজ অল্টার টেক্সট। আপনি যখন এসইও কোয়াকে আসবেন এখানে দেখেন লেখা আছে ইমেজ অল্টার টেক্সট। ইমেজ অল্টার টেক্সট সবগুলো পারফেক্ট। যদি পারফেক্ট থাকে তখন আপনি এখানে এসে দেখবেন ইমেজ অল্টার টেক্সট অল ইমেজ হ্যাভ অল্টারবিউটেড, তখন এটা আপনার পারফেক্ট। এরপরে দেখেন বলা হয়েছে ইমেজ এসইও স্ট্যাটাস। দেখেন এখানে কিন্তু পারফেক্ট দেওয়া আছে, তার মানে এখানে কোনো সমস্যা নেই। যদি এটা পারফেক্ট না থাকতো তখন কিন্তু আপনার যে দুইটা ইমেজের কোনো অল্টার টেক্সট নাই তখন কিন্তু আপনি এটা দিয়ে দিতেন। যেহেতু আমার পারফেক্ট সেহেতু কিন্তু আমার এটা দিতে হচ্ছে না, ঠিক আছে? যেহেতু আমার পারফেক্ট সেহেতু এটা দিতে হচ্ছে না। যদি পারফেক্ট না থাকতো তখন কিন্তু আপনারা দিয়ে দিতে হতো। অরফান পেজের কথা আপনাদের মনে আছে, যদি কোনো ওয়েবসাইটের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক না থাকে সেটাকে বলা হচ্ছে আপনার অরফান পেজ। আমরা এই ওয়েবসাইটের জন্য কিন্তু কাজ করতেছি, আমরা এই যে এটার জন্য কাজ করতেছি। এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন, যদি এইটাতে ক্লিক করেন দেখবেন এখান থেকে ইন্টারনাল অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, তার মানে ইন্টারনাল লিঙ্কিং আছে। আর এখানে কিন্তু এক্সটার্নাল কোনো লিঙ্কিং করা নেই, তার মানে আমরা বলতে পারি এটা একটা অরফান পেজ। আপনি মেইনলি যখন অডিট করবেন এইভাবে কিন্তু কোনো একটা পেজের মধ্যে চলে আসবেন। এই পেজের মধ্যে আসার পরে আপনি কিন্তু এটা দেখবেন, দেখে যদি মনে হয় ইন্টারনাল লিঙ্ক আছে তাহলে আছে, আর না থাকলে নেই, এবং এক্সটার্নাল লিঙ্ক যদি ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক না থাকে তাহলে সেটাকে আপনি বলবেন অরফান পেজ। যেহেতু এই পেজে আমার ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটার্নাল লিঙ্ক নেই, এইটা কিন্তু আপনার একটা অরফান পেজ। ইন্টারনাল লিঙ্কস অ্যানকর নিয়ে অ্যানকর বলতে বোঝানো হয়েছিল যে আপনি যে কন্টেন্টটা লিখেছেন ওই কন্টেন্টের মধ্যে যেখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্কস নিচ্ছিলেন, ক্লিক হবে যেটাতে, এই যে কথাটার উপর সেটাকে বলা হচ্ছে অ্যানকর্স। আপনি যদি ইন্টারনাল লিঙ্কের জন্য ওই একটা কিওয়ার্ডস দেন এবং ওইখান থেকে যদি আপনি ইন্টারনাল লিঙ্ক নেন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক অ্যানকর্স। সেটা আমরা চেক করতে হবে। আপনি যদি আপনার এসইও কোয়াকে আসেন, এসইও কোয়াকে এসে এই যে উপরে দেখেন ইন্টারনাল, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কের কি পরিমাণ। এখান থেকে এই জিনিসটা দেখে আপনি কিন্তু ওখানে দিতে পারবেন। এখানে যদি দেখেন টোটাল লিঙ্কস আছে 37টা, এটা হলো ইন্টারনাল। আর এখানে দেখেন আছে এক্সটার্নাল লিঙ্ক আছে আপনার 6টা। এই জিনিসটাই বোঝানো হয়েছে এই ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং আছে 37টা, এক্সটার্নাল লিঙ্কিং আছে আপনার 6টা। এই ইনফরমেশনগুলোই কিন্তু আপনি এইখানে দিবেন কয়টা আছে। এরপরে দেখেন বলা হয়েছে কিওয়ার্ড ডেনসিটি হলো আপনার ওই কন্টেন্টের মধ্যে 1 থেকে 2% আপনার টার্গেটেড কিওয়ার্ডস আছে কিনা। আমার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডসটা রাখতে হবে 1 থেকে 2%। এই জিনিসটা মনে করেন আপনি কোনো একটা কিওয়ার্ড সার্চ করলেন, আপনার যদি এরকম হয় এই কন্টেন্টের মধ্যে একটা কিওয়ার্ডস নেন ইউটিউব, যদি ইউটিউবটা কয় জায়গায় আছে বের করতে চান তাহলে আপনি Ctrl F দিবেন, F দিয়ে এইখানে আপনি ইউটিউব লিখবেন। যদি ইউটিউব লেখেন
তাহলে এই পেজের মধ্যে যেখানে যেখানে ইউটিউব আছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। এইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন এইখানে কতটা কিওয়ার্ডস আছে এবং এটা আপনি চেক করতে পারবেন। একইভাবে আপনি যদি এইখানে আসেন, এইখান থেকেও কিন্তু চেক করতে পারবেন এসইও কোয়াক দিয়ে। এখানে যদি আপনি কিওয়ার্ড ডেনসিটির মধ্যে আসেন, এখান থেকে কিন্তু আপনাকে টোটালটা জিনিস সে দেখায় দিচ্ছে কোন কন্টেন্টের মধ্যে কি কিওয়ার্ডস আছে, কিভাবে আছে। যদি দেখার পরে আপনার কাছে মনে হয় কিওয়ার্ড ডেনসিটি পারফেক্ট, তখন এটা গুড। আর যদি সমস্যা হয় তাহলে বলতে হবে ইমপ্রুভ করতে হবে 1 থেকে 2%। এরপরে বলা হচ্ছে ওভারঅল কন্টেন্ট কোয়ালিটি। ওভারঅল কন্টেন্ট কোয়ালিটিটা টোটাল ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কোনো একটা কন্টেন্টে গেলেন, কোনো একটা পেজে গেলেন, সেই পেজটা সুন্দর করে পড়লেন, পড়ে যদি আপনার কাছে মনে হয় যে কন্টেন্টটা ভালো, এই কন্টেন্টটার লেন্থ ঠিক আছে, কন্টেন্টের মধ্যে ইমেজ আছে, কন্টেন্টের মধ্যে ভিডিও আছে, কন্টেন্টের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক আছে, এভরিথিং অন পেজ অপটিমাইজেশনের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু আছে, তখন আপনি এটা বলবেন এটা ওভারঅল একটা পারফেক্ট কন্টেন্ট বা গুড কন্টেন্ট। এতটুকু জিনিস আপনার কন্টেন্ট অডিটের উপর নির্ভর করে। এরপরে দেখেন বলা হয়েছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল হলো যেটা দিয়ে আপনি ওয়েবসাইটের পারফরমেন্স চেক করবেন। এই গুগল সার্চ কনসোলটা অ্যাড আছে কিনা, এবং গুগল অ্যানালাইটিক্স হলো যেটা দিয়ে আপনি ট্রাফিকের পারফরমেন্স চেক করবেন এই দুইটা অ্যাড আছে কিনা। এই দুইটা দেখার জন্য আপনি সিম্পলি এই এসইও কোয়াকে আসবেন, কোয়াকে এসে ডায়াগনোসিসে ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে চলে আসবেন। নিচে যদি চলে আসেন এখানে আপনি দেখতে পারবেন যে সেট আপ করা আছে কিনা। এখানে দেখেন লেখা আছে গুগল অ্যানালাইটিক্স কিন্তু সেট আপ করা আছে, তার মানে যখন সেট আপ করা থাকবে তখন কিন্তু আপনি ইয়েস দিবেন। এই যে এখানে দেখেন আপনার robots.txt-টাকে আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনি ওইভাবে চেক করতে পারবেন, এইভাবে চেক করতে পারবেন। দেখেন যখন আমরা XML সাইট ম্যাপটা দেখেছিলাম, এটা সাইট ম্যাপটা কিন্তু আসছিল না। এখানে দেখেন বলে দিয়েছে ইউর ওয়েবসাইট ডাজ নট কন্টেইন এ XML সাইট ম্যাপ অ্যান্ড দ্যাট ক্যান উইকেন ইউর এসইও। এ বলে দিচ্ছে যে এইটার XML সাইট ম্যাপটা ফিক্সড করা নাই। তাকে কিন্তু আপনি বলে দিবেন যে XML সাইট ম্যাপটা ফিক্সড করা নাই। আপনি এই যে উপরে যখন আমরা XML সাইট ম্যাপটা ছিল এইখানে তখন আপনি এটা বলে দিবেন কি নিড টু ফিক্স, এটা আবার ফিক্স করতে হবে, যেটা আমরা আগে দিয়েছিলাম না আমাদের স্পিডের সমস্যার কারণে। এখন কিন্তু এটা দিয়ে দিলাম, এটা বলা হচ্ছে নিড টু ফিক্স। আপনি একটু নিচে যখন চলে আসবেন, এখান থেকে এই জিনিসগুলো আমরা দেখলাম, এগুলো এইখানে আপনার অ্যাড করা আছে। যদি অ্যাড করা থাকে তাহলে গুড। আপনি যখন একটু নিচে আসবেন দেখবেন এইখানে লেখা আছে রেসপন্সিভ চেক। এই রেসপন্সিভ চেক হলো যদি কোনো ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, যদি এসে দেখে মোবাইল ফ্রেন্ডলি না, যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, সে যদি এটা দেখে তখন কিন্তু সে আপনার এখানে থাকবে না। এই জন্যে আপনার কিন্তু এটা চেক করে নিতে হবে যে মোবাইল রেসপন্সিভ কিনা, ট্যাবলেট রেসপন্সিভ কিনা, ডেস্কটপ রেসপন্সিভ কিনা। আপনি কিন্তু যে কোনো একটা জিনিস দিয়ে চেক করতে পারেন রেসপন্সিভ কিনা। এটা চেক করার জন্য আমাদের কাছে কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম যে পদ্ধতিটা আমরা ফলো করি সেটা হলো আপনার মাউসের কার্সরের রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটনটা ক্লিক করার পরে আপনি ইনস্পেক্টে আসবেন। ইনস্পেক্টে যখন চলে আসবেন তখন দেখেন এখানে কিছু অপশান পেয়েছেন। আপনি এইখানে দেখেন উপর দিয়ে বিভিন্ন অপশান আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এই জিনিসটা আপনি সুন্দর করে পড়তে পারতেছেন। আপনি যদি এইখানে ক্লিক করেন দেখেন এইবারও সুন্দর করে পড়তে পারতেছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু আপনার কোনো সমস্যা হচ্ছে না সেহেতু আপনার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে। এবং এইখানে যদি আপনি আসেন ডাইমেনশন, এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনি এখান থেকে আইফোনে চেক করতে পারবেন, আপনি এখানে গ্যালাক্সি থেকে চেক করতে পারবেন, আইপ্যাড থেকে পারবেন, সব কিছু থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। যদি আপনি দেখেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের রেসপন্সিভ, তখন কিন্তু এখান থেকে আপনি এই ডাটাটা নিয়ে নেবেন যে হ্যাঁ আমার ক্লায়েন্টের ওয়েবসাইট রেসপন্সিভ। এখানে যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে আমরা দিতে পারি যে এটা মোবাইল ফ্রেন্ডলি। এরপরে আসছে স্পিড পেজ ইনসাইট। আপনি আপনার ওয়েবসাইটের যে স্পিড আছে এইটা কিন্তু আপনি চেক করতে পারেন। আমরা মেইনলি দুইটা টুলস দিয়ে এই স্পিডটা চেক করব। তার মধ্যে একটা হলো পেজ স্পিড ইনসাইট আর একটা হলো জিটি ম্যাট্রিক্স। এই দুইটা দিয়ে যদি আপনি চেক করেন তাহলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি কিন্তু আপনার প্রয়োজন নেই। এই দুইটাতে চেক করার জন্য আপনি এখানে যদি আসেন এসে সার্চ দিবেন ওয়েবসাইট স্পিড টেস্ট, অথবা যেই দুইটা টুলসের কথা বললাম আপনি কিন্তু ওই দুইটা টুলস দিয়েও চেক করতে পারেন। প্রথম যে টুলস আছে পেজ স্পিড ইনসাইট, আর সেকেন্ড যেটা টুলস আছে এইটা, এই দুইটাতে আপনি চলে আসবেন। আসার পরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এবং আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানেও দিয়ে দিবেন, দিয়ে আপনি চেক করবেন।
এটা হলো টুলসের মাধ্যমে। আপনি ম্যানুয়াল যখন কমপ্লিট করবেন, ম্যানুয়াল যখন চেক করবেন তখন কিভাবে করবেন, এটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের স্পিডের উপরে এবং আপনার নেটের স্পিড কেমন। আমার নেটের স্পিড হয়তো এখন খারাপ। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি গুনবেন 1 2 3 4 5 6 7। যদি এই 7-এর মধ্যে আপনার ওয়েবসাইটটা চলে আসে তাহলে আপনি বুঝবেন আপনার সাইটের স্পিডটা মোটামুটি ভালো আছে, এবং যত তাড়াতাড়ি আসবে আপনার সাইটের স্পিডটা তত ভালো। তাহলে এখান থেকে কিন্তু ম্যানুয়াল দেখেও আপনি বলতে পারেন আপনার সাইটের স্পিডটা কেমন আছে। এবং এইখানে যদি আপনি আসেন, দেখেন এই কিন্তু আপনার মোবাইলের জন্য কীরকম আছে এইটা আপনার দেখা দিচ্ছে। দেখেন পারফরমেন্স 65, ঠিক আছে। এইটার এসইও স্কোর আছে 100%। এখানে টোটাল পারফরমেন্সটা দিচ্ছে আপনার 65। এটা হলো আপনার পেজ স্পিড ইনসাইট, এবং এখানে ডেস্কটপের জন্য কিন্তু আপনার দিয়ে দিচ্ছে। ডেস্কটপের জন্য দেখেন একদম পারফেক্ট, সবগুলো গ্রিন আসছে। ওভারঅল পারফরমেন্স 93। তার মানে এইটা কিন্তু মোবাইলের জন্য একটু অপটিমাইজড নাই, বাট ডেস্কটপের জন্য টোটালি অপটিমাইজড আছে। আপনি যদি জিটি ম্যাট্রিক্সে আসেন, জিটি ম্যাট্রিক্সেও কিন্তু একটা রেজাল্ট দিয়েছে। দেখেন জিটি ম্যাট্রিক্সে বলতেছে এর পারফরমেন্স 100%। আপনি যদি নিচে আসেন, আপনাকে যেটা বললাম আপনি সিম্পলি গুনবেন 1 2 3। দেখেন এখান থেকে কিন্তু সে স্পিড কাউন্ট করতেছে। এই হিসাবে আপনি নিতে পারেন, তাহলে আপনি ম্যানুয়াল নিতে পারেন অথবা এই টুলসে নিতে পারেন। নিয়ে যদি দেখেন এই ওয়েবসাইটের স্পিডটা ভালো আছে, তখন জাস্ট আপনি এখানে আসবেন, এসে আপনি এইখানে দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইটের স্পিডটা কত। এইখানে আছে মোবাইল ডেস্কটপ, এটা কত আসছে, যথেষ্ট ভালো আছে। এখানে ডেস্কটপেরটা ভালো ছিল, এটা আমার ইমপ্রুভ করার কোনো প্রয়োজন নাই, এটা গুড আছে। আর এইটার আমার একটু ইমপ্রুভ করতে হবে। এবং পাশাপাশি যখন আপনি এইখানে আসবেন, আপনি কিন্তু এই স্ক্রিনশটটা নিতে পারেন, কারণ এই স্ক্রিনশটটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট এটা বিশ্বাস করবে। আপনি এইভাবে স্ক্রিনশটটা নিলেন, নিয়ে আপনি এইখানে এটা মার্ক করলেন যে ডেস্কটপের জন্য তোমার পারফরমেন্স এত। দেওয়ার পরে আপনি যে মেঘের উপরে ক্লিক করে এখানে যে কোডটা আসে, এই কোড আপনি কপি করবেন। এই কোড কপি করে আপনার যে অডিট শিট, এই অডিট শিটে এইখানে আপনি দিয়ে দিবেন। এটা আপনি ডেস্কটপের জন্য নিলেন, এই ডেস্কটপের জন্য আপনি এখানে এই শিটটা দিয়ে দিবেন। এইভাবে এটাও নেবেন। এইটা গুড, এটা ইমপ্রুভ করতে হবে। এই যে জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্সে আমরা কত দেখলাম, জিটি ম্যাট্রিক্সে দেখেন আমাদের ভ্যালু আসছে 100-তে 100। এইখানে আপনি দিয়ে দিতে পারেন 100-তে 100 আসছে, এটার কোনো প্রয়োজন নাই, এটা পারফেক্ট আছে। এরপরে যদি আপনি আসেন, দেখেন লেখা আছে ম্যানুয়াল ভিজিট রিপোর্ট। এখানে বলা হয়েছে ডিজাইন। ডিজাইন বলতে দেখেন আপনি যখন এই ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে আসবেন, আপনি কিন্তু টোটাল ওয়েবসাইটটা দেখতেছেন। টোটাল ওয়েবসাইটটা দেখতেছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে বা অন্য কারো কাছে কেমন মনে হচ্ছে, এই কেমন মনে হচ্ছে এই জিনিসটা আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ ভালো, আর যদি মনে হয় না এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগতেছে, ওইটাই ক্লায়েন্টের ডাটাতে এখানে দিয়ে দিবেন যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে। এখানে দেখেন লেখা আছে ইউর সাইট ডিজাইনিং ওয়েল অ্যান্ড গুড লুকিং। এরপরে দেওয়া আছে দেখেন কন্টেন্ট ফরম্যাট। কন্টেন্ট ফরম্যাট বলতে আপনি যদি এই পেজটা আসেন, ওয়েবসাইটের এই পেজে আসেন, এই যে কন্টেন্ট ফরম্যাটটা দেখেন, এখানে একটা ভিডিও দিয়েছে, এখানে এটা দিয়েছে। ইনার ওয়েবসাইটে ব্যাপক পরিমাণে অ্যাডস আসতেছে। এই যে কন্টেন্টগুলো কেমন আছে, এটা আপনার কাছে ভালো লাগতেছে কিনা, এই ফরম্যাটের কথাই বলা হচ্ছে। এই ফরম্যাটটা আপনার কেমন আছে। এরপরে বলা হচ্ছে লোগো, আপনার এখানে কোনো লোগো দেওয়া আছে কিনা সেটা। এরপরে বলা হচ্ছে ফেভিকনটা কেমন দেওয়া আছে। আপনি যদি এই যে এইচও কোয়াক থেকে যে পেজটা আসছিল, এই পেজ, এখানে দেখেন এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করা আছে, যে ফেভিকনটা অ্যাড করা আছে। ফেভিকন যদি অ্যাড করা না থাকে তখনও কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে। এরপরে দেখেন আপনার বলা হয়েছে ফন্ট বলতে আপনার যে লেখাগুলো আছে, লেখার সাইজগুলো কেমন, ওয়েবসাইটটা কেমন, টোটাল এই জিনিসগুলো এতটুকু কিন্তু আপনার ম্যানুয়াল কমপ্লিট করতে হবে। অনেকে দেখবেন আপনার ওয়েবসাইট অডিট করে, এইটুকু করে না। আর এতটুকু আপনি এই জন্যই করবেন ক্লায়েন্টের আপনার প্রতি আলাদা একটা ইমপ্রেশন নিয়ে আসার জন্য, তার জন্য আলাদা একটা ইমপ্রেশন আসে, এই জন্য এই কাজগুলো আপনি এক্সট্রা করবেন। এরপরে দেখেন বলা হয়েছে ওয়েবসাইট অথরিটি। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিএ কত, ডিআর কত, এইটা আপনি বের করে নিয়ে রাখবেন। কারণ যখন আপনি কাজ শুরু করবেন, আপনার মেইন কাজ হবে কি ক্লায়েন্টের ওয়েবসাইটের অথরিটিটা বাড়ানো। এই জন্যে আপনি প্রয়োজনে এইটা আপনার জন্য অপশনাল, আপনি করতেও পারেন নাও করতে পারেন। ওয়েবসাইটের ডিএ কত, ডিআর কত, এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন এবং স্ক্রিনশটগুলো অ্যাড করবেন। টোটাল যখন ইনফরমেশনটা চলে আসবে তখন আপনি এইটা ক্লায়েন্টকে সেন্ড করবেন। ক্লায়েন্ট সেন্ড করে ক্লায়েন্ট দেখে যদি ক্লায়েন্ট বলে যে আমার কাজ করা প্রয়োজন, সে কিন্তু আপনার কাছে কাজ করে নেবে। এবং আপনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আউটরিচের মাধ্যমে কিন্তু এটা বলতে পারেন যে আমি
একটা ওয়েবসাইট ফ্রি অডিট করে দিব। যদি সে ওয়েবসাইট আপনার কাছে ফ্রি অডিট করে নেয়, আপনি যদি তার ওয়েবসাইটটা ফ্রি অডিট সুন্দর করে দিতে পারেন, তাকে যদি খুশি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। এইভাবে যখন আপনি একটা ওয়েবসাইট অডিট করবেন, ক্লায়েন্ট যদি খুশি হয়, এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন। এবং এই ওয়েবসাইট অডিট করে আপনি দুইভাবে কাজ করতে পারেন, একটা হলো ফ্রি দিতে পারেন, আর একটা আউটরিচ প্রসেস, সেটা আমরা আপনাকে দেখাবো ইনশাল্লাহ।